আজি এ গহন নিশার আঁধারে আমি একাকিত্বের সাগরে মাতেনু ধূম দণ্ডের ধোঁয়ায় সখাহীনে কভুয়ে রাত কি পোহায়। রাতে নিজের ঘরে খোলা জানালার সামনে চেয়ার এনে বসে আছি আর মনে মনে এসব উদ্ভট কবিতা ভাবছি। একাকিত্বের কারণ একটাই, আমার অভিন্ন হৃদয় বন্ধুবর সপত্নীক বৌঠানের দাদার বাড়ি গেছেন গত 3 দিন হলো। বৌঠানের দাদার বাড়িতে পাড়ার এক খুব পুরনো কালী মন্দিরে পূজা উপলক্ষে কিছু একটা অনুষ্ঠান আছে। বিয়ের পর তার একটা ইচ্ছে যে আমরা অন্তত একবার গিয়ে সেই অনুষ্ঠানে সামিল হই। ত্রিলোকেশের হাতে আপাতত অন্য কোনো কেস না থাকায় ওকে আর অনিচ্ছা সত্ত্বেও বৌঠান অনেক জোর জবস্তি করে নিয়ে গেছে। আমাকেও অনেক করে বলেছিল, কিন্তু আমি বাড়ি একদম ফাঁকা রাখার সমস্যা আর দোকানে অনেক কাজের চাপ আছে বলে আর যাইনি। আর তাছাড়া ওদের কর্তাগিন্নির মাঝে সবসময় আমার যাওয়াটাও ঠিক না। আমি থেকে যাচ্ছি বলে ত্রিলোকেশ বেচারার ভারী হিংসে হচ্ছে। সে মনে মনে প্রতিজ্ঞা নিয়েছে যে বাড়ি ফিরে এসে আমাকে সংসারী না করে তোলা পর্যন্ত সে নতুন কোনো কেস হাতেই নেবে না। সত্যি ওকে ছাড়া আমারও খুব থাকতে বিরক্ত লাগে। না জানি জামাই ত্রিলোকেশ রহস্য উদ্ঘাটন ছেড়ে এখন দাদা শ্বশুরের বাড়িতে কিভাবে দিনপাত করছে। ভেবেই রেখেছি ও ফিরলে এসব নিয়ে ওর সাথে বেশ মজা করব। তখনও যেরকম গোমড়া বিচিত্র মুখে আমার দিকে তাকাবে সে ভেবেই আমার এখন হাসি পাচ্ছে। বাড়িতে এখন কেবল আমি দুটো প্রাণী, আমি আর হচ্ছে আমাদের চাকর ঘনারাম। ত্রিলোকেশরা না থাকায় বেচারা ঘনারামেরও ভীষণ মন কেমন করে। প্রায় দুবেলা আমাকে জিজ্ঞেস করে, দাদাবাবু বৌদিমণির কোনো খবর আছে? সকালে চা খাবার খেয়ে খবরের কাগজ পড়ে দোকানে যাওয়া, আবার দুপুরে ফিরে এসে খাবার খাওয়া, এভাবেই দিন কাটে। দৈবাত যদি কোনো মক্কেল আসতো, কিন্তু তাও আর আসে না। বোধহয় ত্রিলোকেশ নেই বলেই রহস্য জিনিসটাও আর নেই। খবরের কাগজে প্রায়ই বের হচ্ছে স্বদেশী আন্দোলনের টুকরো খবর, গোরা অফিসার খুন, পিকেটিং, স্বদেশীদের গ্রেপ্তার, এসব খবর বের হচ্ছে দৈনিক দেশীয় পত্রিকাগুলিতে। সত্যি দেশ যে কবে স্বাধীনতার স্বাদ পাবে কি জানে। স্বদেশী আন্দোলন শব্দটা যতবারই পড়ি ততবারই আমার গত বছরের ঘটে যাওয়া একটা ঘটনার কথা মনে পড়ে। আমি আর ত্রিলোকেশ দুজনেই এ ব্যাপারে জড়িয়েছিলাম। সেই প্রথমবার ত্রিলোকেশকে দেখেছিলাম তথাকথিত অপরাধমূলক কাজে যুক্ত হতে। যদিও আমার মতো অন্য সকলেই এ কথায় মনে করেন যে পরাধীন দেশে দেশ সেবার জন্য কোনো কাজই কখনোই অপরাধ হতে পারে না। ত্রিলোকেশকে নিয়ে আমার অনেক গল্পই বিভিন্ন পত্রিকায় ও বই আকারে প্রকাশ হচ্ছে, কিন্তু আমি চাইনি এই গল্প আজকের এই পরাধীন ভারতে সকলের সামনে আসুক। তাই কেসটা লিখেও রাখিনি। এখন একা সময় কাটাচ্ছি, তাই ভাবলাম একটু স্মৃতি রোমন্থন করে নিই। আমাকে দৃঢ় বিশ্বাস এই দেশ একদিন স্বাধীন হবেই, আর তখন যদি আমরা জীবিত নাও থাকি তো আমাদের প্রিয় পাঠকরা নিশ্চয়ই এই গল্পের উদ্ধার করবেন। এতক্ষণ কেন এসব কথা বলছি সেটা তাহলে একটু ভেঙেই বলা যাক। কি হয়েছিল আমাদের সাথে যা আজ না প্রকাশ পাওয়াই শ্রেয় বলে আমি মনে করি। সময়টা গত বছরের জানুয়ারি মাস, শীতের সময়। ত্রিলোকেশ আর আমি সকালে খবরের কাগজ হাতে নিয়ে বৈঠকখানায় বসে। ত্রিলোকেশ এখন প্রতিনিয়ত স্বদেশী দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার পাতায় চোখ রাখে। স্বদেশীদের ধ্যান ধারণা, ইংরেজ শাসনের অত্যাচার, এখন এ সবই তার চর্চার বিষয়। পত্রিকার পাতাগুলো ভাঁজ করে সে টেবিলের ওপর রাখতেই তাকে বললাম, কি হে, তোমার আজকের খবর কি? সে আমার কথাটা ঠিক করে শুনলো কিনা জানি না, কিছুক্ষণ চুপ থেকে বলল, ভেবে দেখেছ এই এত বড় একটা দেশ, এত জনসংখ্যা, এর ওপর আজ 1-150 বছর হতে চলল পশ্চিমের ছোট একটা কম জনসংখ্যার দেশ কিভাবে দাপট দেখিয়ে শাসন করে চলেছে। ভেবেছ কখনো? আরে কিন্তু ওরা তো যুদ্ধ কৌশল সব দিক থেকে আমাদের থেকে উন্নত, শিক্ষিত। ত্রিলোকেশ আমাকে থামিয়ে দিয়ে বলল, তোমার মুন্ডু
শুধু একটা জিনিসেরই কমতি আছে আমাদের মধ্যে, আর সেটা হলো একতা। 100 জনের মধ্যে 40 জন যদি বিদ্রোহ করে, তো বাকি 60 জন হয় শাসক দলের পক্ষ থেকে বিদ্রোহ থামানোর চেষ্টা করে, নয়তো বসে বসে মজা দেখে। এই পত্রপত্রিকার কি তাহলে সেই জন্যই জন্ম? ঠিক তাই, স্বদেশী ভাবনাকে সর্বত্র ছড়িয়ে দেওয়া। এই বলে সে একটা বিরক্তির ভাব নিয়ে উঠে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, স্বদেশে থেকেও যদি স্বদেশিকতায় দীক্ষিত হওয়ার জন্য আমাদের পত্রিকার প্রয়োজন হয়, লজ্জা, বুঝলে? এই বলে সে নিজের ঘরের দিকে যেতে যাবে এমন সময় ঘনারাম এসে বলল, দাদা বাবু, আপনার চিঠি এসে। আমি ওর হাত থেকে চিঠিটা নিয়ে ত্রিলোকেশকে দিলাম। সে খামটা খুলে দেখলো, খানিকক্ষণ বিড়বিড় করে কি একটা পড়ে আমাকে ধরিয়ে দিল। অবাক হয়ে বললাম, কি? সাহেব, মিস্টার সিম্পসন। চিঠিটা হাতে নিয়ে ভারী অপ্রস্তুত বোধ করলাম। একটা আদ্যিকালের ছেঁড়া খোঁড়া পাণ্ডুলিপির মতো কাগজে কি একটা লিখে পাঠিয়েছে চিঠিটা। তাও কিনা আবার সেই চিঠি এসেছে সাহেবের দরবারে থেকে। বললাম, তা মালিকের ঘরে কাঙালের দশা নাকি যে এরকম একটা আধ খাওয়া খামে পাণ্ডুলিপির মতো জরাজীর্ণ কাগজে চিঠি দিয়েছে গোয়েন্দা তিলকেশ সেনকে? নিজে দেননি, অন্যকে দিয়ে দেওয়া করিয়েছেন। এই কালা আদমির জন্য কি আর গোড়া সাহেব লিখবেন? দেখো দেখো, তোমার উচ্চশিক্ষিত সম্প্রদায় কি বলেছে দেখো। চিঠি পড়ে দেখলাম তাতে ইংরেজি অক্ষরে লেখা আছে, ত্রিলোকেশ সেন, ইউ আর অর্ডারেড টু কাম অ্যাট দ্য বার্নেড হাউস অফ মিস্টার J.K. Simpson at Elgin Road. No need to mention anything. Come as soon as possible. It's King's order from office of Mr. Simpson, Bond House. আমি চিঠিটা ভাঁজ করতে করতে বললাম, দেওয়া করিয়েছেন মানে? ত্রিলোকেশ একটা সিগারেট ধরিয়ে ধোয়ার কুণ্ডলি ছেড়ে বলল, চিঠিটা সদ্য আজ সকালেই লেখা। কালির গন্ধ এখনো বেশ বোঝা যাচ্ছে। সস্তার কালি সাহেব ব্যবহার করেন না। আর তুমি হাতের লেখা দেখেই বুঝতে পারছো এটা সাহেবদের লেখা নয়, ভারতীয়ের লেখা। চাকরির জন্য মালিককে খাটতে দেওয়া যায় না সাধারণত। নিজেদের দরকারি ডাকবে, তাও আবার হেও করে। তা যাবে নাকি? ত্রিলোকেশ প্রথমটা কি ভাবলো, তারপর বলল, চলো ঘুরে আসি। পেশার খাতিরে সাহায্য করার কথা ভেবে দেখব, তবে দেশের ক্ষতি করে নয়। দেখা যাক বাবুর কি প্রয়োজন। আমরা চটপট পোশাক বদলে গায়ে চাদর জড়িয়ে রওনা দিলাম। ইরাবতী কদিনের জন্য দাদার বাড়ি যাওয়ায় ঘনরামকে বলে রাখলাম দুপুরের রান্নাটা একটু পরে চাপাতে, আসতে দেরি হতে পারে। বাইরে বেরিয়ে দেখলাম খুব সুন্দর রোদ উঠেছে। শীতের সকালে নরম রোদের এই আমেজটাই আলাদা। ত্রিলোকেশকে সে কথা বলতেই সে হেসে বলল, তা যা বলেছ, তবে আমেজ কতক্ষণ থাকে সেটাই দেখার। বড় রাস্তার মোড়ে উঠতেই রতনের দোকানের সামনে গরম কচুরির গন্ধ নাকে এলো। পেটের খিদেটা সঙ্গে সঙ্গে যেন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। ত্রিলোকেশ একবার জড়িয়ে নাক টেনে বলল, আহা, রতনটা খাসা গন্ধ ছড়িয়েছে বলতে হবে। চলো হে, শীতের আমেজটা গরম কচুরি দিয়ে পরিতৃপ্ত করা যাক। তা সাহেবের বাড়ি যাবে না? ত্রিলোকেশ তাচ্ছিল্যের সুরেই বলল, যাব তো। মালিকের আদেশ পালন করাই যে চাকরের ধর্ম। তবে কি জানো তো, খালি পেটে ধর্ম হয় না। অতএব তোমার খেতে না হয় তুমি দাঁড়াও, আমি পেট পুজো করে আসি। এই বলে ত্রিলোকেশ হন হন করে এগিয়ে চলল। আমারও যে লোভ লাগছিল তা নয়, তাই ত্রিলোকেশের পিছু নিলাম। দুটো শালপাতার ঠোঙায় গরম গরম 4টে করে কচুরি আর ছোলার ডাল নিয়ে আমরা বসলাম বাইরের বেঞ্চে। মিঠে রোদ গায়ে মেখে গরম কচুরিতে ডাল মাখিয়ে পরম কামড় দিয়ে যে চরম সুখটা হলো, আহা! অক্ষয় হোক রতনের কচুরির দোকান। তবে আমেজ বেশিক্ষণ থাকলো না। একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল চোখের সামনে। আমরা যেখানে বসেছিলাম ত্রিলোকেশের পাশেই বসে চায়ের কাপের চুমুক দিচ্ছিল একটা বছর 22-এর ছোকরা। ছোকরার চেহারা কীরকম যেন একটা পাকলাটে গোছের। মাথায় উস্কো খুস্কো চুল, গায়ে ধুলোবালি ছাই মাখা, পরনের জামা কাপড়ও ছেঁড়া। ওভাবে বেঞ্চে বসে চা খেতে না দেখলে আমি অন্তত একে ভিখেরি না হয়ে পাগল বলেই ভাবতাম। ত্রিলোকেশের অবশ্য এ বিষয়ে নির্বিকার।
সে সব দিকে একবার দৃষ্টি বুলিয়ে সব দেখে নিয়ে নিজের খাবারই মন দিয়েছে। আমাদের ঠিক উল্টো দিকে একজন ভদ্রলোক এসে বসলেন বেঞ্চে। মুখে কালো গোঁফদাড়ি, চোখে একটা রোদ চশমা আর মাথায় একটা পাগড়ি, যাতে খুব সম্ভব পাঞ্জাবি হবেই। রতন তা বুঝতে পেরে বলল, क्या लोगे साहब? পাঞ্জাবি ভদ্রলোক একবার গোঁফটা পাকিয়ে অদ্ভুতভাবে আমাদের দিকে তাকিয়ে বলল, हम अरे हमको इधर छोले भटूरे मिलेगा क्या? जी नहीं साहब, वो तो नहीं मिलेगा, लेकिन आप हमारी बंगाली कचौरी लीजिए ना, बहुत अच्छा बनाते हैं हम। পাঞ্জাবি লোকটা একটা বিরক্তির ভাব এনে বলল, वाह वो, ठीक है अरे वही दे दो 2-4 पीस। লোকটার আচরণ কিরকম যেন অদ্ভুত ঠেকলো আমার কাছে। ত্রিলোকেশ দেখলাম আর চোখে সেদিকেই তাকিয়ে কচুরিতে কামড় দিচ্ছে। সামনে রাস্তায় এক সময় টুংটাং করে ঘণ্টাধ্বনির শব্দে ঘুরে তাকালাম। হাতে বড় টিনের ক্যান নিয়ে হাত মুখ ঢেকে হকার বেরিয়েছে, বোধহয় মিহিদানা বিক্রি করতে। এর পোশাক, আদব কায়দাও কিরকম যেন একটা অদ্ভুত। সবার মধ্যে কিরকম যেন একটা গোপনীয়তা ভাব। হঠাৎ ত্রিলোকেশের পাশের সেই ভিখিরি গোছের ছেলেটা তড়িঘড়ি করে উঠে গিয়ে দাঁড়ালো মিহিদানা বাবুর কাছে। মিহিদানা বাবু টিনের ক্যান নামিয়ে টিন খুলে সেখান থেকে মিহিদানা বের করছে। একটা কাগজের ঠোঙা নিজের পকেট থেকে বের করে সেটাই ভরে নিয়ে এলো ছোকরার দিকে। ছোকরা সেটা হাতে নিয়ে টাকা বের করে দিতে যাবে, আচমকা আমাদের সামনে সেই পাঞ্জাবি ভদ্রলোক কচুরির থালাটা পাশে রেখে পকেট থেকে একটা হুইসেল বের করে বার দুয়েক বাজিয়ে ছুটে গেল ছোকরার দিকে। ছোকরা আর মিহিদানা বাবু দুজনেই এদিকে ওটা চমকে উঠে সামনের দিকে ছুটে লাগালো। তারা মোটে 3-4 পা এগিয়েছে, এমন সময় পাঞ্জাবি ভদ্রলোকের জামার পকেট থেকে বন্দুকের নল বেরিয়ে এসে দুম দুম শব্দে দুবার গর্জে উঠল। ঘটনার আকস্মিকতায় আমি উঠতে যাবো এমন সময় ত্রিলোকেশ আমাকে হাত ধরে চেপে বসিয়ে দিয়ে বলল, ওঠো না রণজিৎ, এখানেই চুপ করে বসে থাকো। দেখলাম সে ছোকরা আর মিহিদানা বাবু দুজনেই হুমড়ি খেয়ে পড়েছে রাস্তার উপর। সাথে সাথে কোথা থেকে আরো 8-10 জন লোক ওরকম মাথায় পাগড়ি পরা ঘিরে ধরলো গোটা জায়গাটা। দুটো পুলিশের গাড়ি এসে দাঁড়ালো কোথা থেকে। মুখ দিয়ে চিৎকার করে দুটো অপশব্দ বের করে সেই পাঞ্জাবি ভদ্রলোক ছোকরা আর মিহিদানা বাবুকে গাড়িতে তুলে গাড়ি হাঁকিয়ে চলে গেলেন। সিনেমার দৃশ্যের মতোই গোটা ব্যাপারটা বসে দেখা ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। দোকানের ভাড়া মিটিয়ে বাইরে এসে ত্রিলোকেশকে বললাম, এই ব্যাপারটা কি হলো বলো তো ভাই? ত্রিলোকেশ একটা সিগারেট ধরিয়ে বলল, বুঝলে না, স্বদেশি পাকড়াও হলো। ওই ছোকরা আর মিহিদানাওয়ালা ওরা স্বদেশি দলের লোক। খবর চালাচালি করার জন্য এমন অদ্ভুত পোশাক, আদব কায়দা, ছদ্মবেশ। মিহিদানা বেচার নাম করে কাগজের ঠোঙ্গায় খবর লিখে ছড়িয়ে দেওয়ার চেষ্টা ছিল। আর ওই পাঞ্জাবি ভদ্রলোক? ওটা একটা ভার, নামেই ছদ্মবেশ। ওর মুখের ভাষার টানটাই বলে দিচ্ছিল ও পাঞ্জাবি নয়, বাঙালি। ওকে যে কেউ দেখে বলে দেবে ও বাঙালি ছদ্মবেশ নিয়ে এসেছে। ও ব্রিটিশ পোষণপ্রাপ্ত পুলিশের লোক। ওরাই তো খরশত্রু বিভীষণ। ছোকরা যে কেন ওকে চিনতে পারলো না, যাক ছাড়ো, তাড়াতাড়ি চলো এবার যাওয়া যাক। আজ এরাও পক্ষে থাকলে দেশটা স্বাধীন হয়ে যেত। হাঁটতে হাঁটতে একবার ঘুরে তাকালাম পেছনের দিকে। রাস্তার উপর ওই দিকটায় তখনও চাপচাপ রক্ত পড়ে আছে। গোলাগুলি লাগাতের চিহ্ন। পরাধীন ভারতের স্বাধীনতা রক্ত দিয়ে লেখা হবে, কোনো সন্দেহ নেই। ত্রিলোকেশ রাস্তার উল্টো দিক থেকে আসা একটা ট্যাক্সি দাঁড় করিয়ে সিমসন সাহেবের বাড়ির ঠিকানা বলে আমাকে নিয়ে উঠে বসল। গাড়িতে বসে তাকে বললাম, কি ব্যাপার বলো তো, তোমাকে ডাকার কারণ কি হতে পারে? স্বদেশিরাই হয়তো তার সমস্যার কারণ, আর সেটারই সমাধান করতে চান তিনি। চিঠি লেখার ধরন দেখে তাই অনুমান হয়। সমস্যাটা সেখানে গিয়েই দেখা যাবে। আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম সাহেবের রাজপ্রাসাদে। বিশাল বাড়ির ফটকের সামনে এসে গাড়ি দাঁড় করাতেই আমরা নামলাম। ত্রিলোকেশ আমাকে এগিয়ে যেতে বলে ভাড়া মেটাতে গেল।
আমি প্রাসাদ সম বাড়িটা হাঁ করে দেখতে দেখতে এগিয়ে যেতে যেতে হঠাৎ সামনে কিছু একটাতে বাধা পেয়ে সোজা তাকালাম। দেখি সেটা একটা রাইফেলের নল। আমার প্রায় বুকে ঠেকিয়ে দাঁড়িয়ে দারোয়ান, যাতে মারোয়ারি বলে মনে হলো। সে ভারী গলায় বলল, खड़ा আছেন, इधर की काम। सिम्पसन साहब को जाके बताओ, वो हमें आने के लिए बुलाया है। আমি কিছু বলবার আগেই পেছন থেকে ত্রিলোকেশ বলতে বলতে এগিয়ে এলো। कौन है आप? দারোয়ান আবার হুঙ্কার দিল। ত্রিলোকেশ চাদরটা বুকের ওপর দিয়ে পিঠে জড়িয়ে একটা শান্ত দৃঢ় কণ্ঠে বলল, त्रिलोकेश सेन, अंदर जाओ और हमारा नाम बोलो जल्दी। এসব দোনালা বন্দুক। দারোয়ানের হুঙ্কারে ত্রিলোকেশের মতো লোককে দমানো কোনোদিনই সম্ভব না। কিছুক্ষণ পরেই ভেতরে ঢোকার অনুমতি এলো। সিমসন সাহেবের অ্যাসিস্ট্যান্ট এসে আমাদের ওনার ঘরে নিয়ে গেলেন। সিমসন সাহেব এই গোটা বাংলা এলাকার এক নামজাদা ব্যবসায়ী, অগাধ সম্পত্তি, যাকে এক কথায় বলে ধনকুবের। ওপর মহলের অন্যান্য ব্রিটিশ অফিসারদেরও সঙ্গে তার ওঠা বসা। কিন্তু তার চরিত্রের অন্যতম দিক হল বাঙালি ও ভারতীয়দের তীব্র ঘৃণা ও নিন্দা করা। যদিও এনারা অনেকেই সেটা করেন, তবু তার মতো এত বড় অমানুষ আর একটাও দেখিনি। পরপর অনেকগুলো অসামাজিক কাজ, জনহত্যা ও অ্যাক্সিডেন্টের কেসে নাম উঠেও ইনি বেকসুর খালাস পেয়েছেন, শুধু পয়সার জোরে আর ব্রিটিশ নাগরিক হওয়ার জন্য। সিমসন সাহেব তার অফিস ঘরে চেয়ারে বসেছিলেন, দরজার দিকে পিঠ করে। পাশে তার পোষা একটা মস্ত বড় কালো বিদেশি কোনো একটা জাতের কুকুর হবে হয়তো, সেটা বাঁধা। আমরা তিনজন ঘরের সামনে দাঁড়াতেই অ্যাসিস্ট্যান্ট বলে উঠল, Sir, he has come, Mr. Sen and his friend. সাহেব হাত তুলে ভেতরে আসার অনুমতি দিলেন। কুকুরটা আমাদের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে উঠল। সাহেব সেটার মাথায় হাত বুলিয়ে বললেন, Oh, my dear Tommy, I know that black Indians are not beautiful like you. অপমানটা তীরের ফলার মতো এসে বিঁধল আমার বুকে। আমার মনে হলো ত্রিলোকেশ এই বুঝি পকেট থেকে পিস্তলটা বের করে এক্ষুনি সব খেলা ঘুচিয়ে দেয়, কিন্তু দেখলাম নিজেকে সামলে নিল। সাহেব ত্রিলোকেশের দিকে ঘুরে বললেন, Hey, you man, তুমি সেন, right? Detective Mr. Sen. ত্রিলোকেশ শান্ত কণ্ঠে বলল, है the one and only fights to find truth। Ha, disgusting. ইন্ডিয়ানদের এই ব্যাড হ্যাবিট আমি একদম পছন্দ করি না। তোমাকে আমার একটা কাজ করতে হবে, অ্যান্ড ইটস মাই অর্ডার। সেটা অবশ্যই ডিপেন্ড করে আপনি কীরকম কাজ করতে বলেন তার উপর। আমি আপনার পোষা প্রাইভেট ডিটেকটিভ নই যে যা বলবেন তাই করতে হবে। বলুন কী কাজ। সাহেব রাগত চোখে খানিকক্ষণ আমাদের দিকে তাকিয়েছিলেন, তারপর একটা চুরুট ধরিয়ে বললেন, তুমি জানো যে আমি একজন সাকসেসফুল বিজনেসম্যান। এই অগাধ সম্পত্তি, টাকা সব আমার। শুধু একটা প্রাইভেট বিজনেস আমি করি, যেটা এখন আমি তোমাদের বলতে চলেছি। এই ঘরের বাইরে এটা নিয়ে যেন কোনো ডিসকাশন না হয়, না হলে দ্যাট উইল বি নট গুড ফর ইউ। বিজনেসটা হলো ইন্ডিগো, তোমাদের ভাষায় যাকে নীল চাষ বলে। কিন্তু সে তো অনেক আগে। ত্রিলোকেশ আমাকে থামিয়ে দিল। সাহেব বলে চললেন, সাউথ বেঙ্গলে কিছু অংশে নীল চাষ থেকে যা প্রোডাকশন হয় তা সব ঠিকঠাকভাবে কালেক্ট করে আমার ম্যানেজার ক্যালকাটা পোর্টে পাঠায় এক্সপোর্ট করার জন্য। আর 6-8 মাস হলো এই বিজনেসে লস হচ্ছে। কারা যেন এই ফ্যাক্টরি থেকে পোর্টে যাওয়ার পথে সব ট্রাক লুট করছে, ডিস্ট্রয় করছে। সেটা তোমাদের এই ইলিটারেট কান্ট্রির পিপলেরই কাজ। আমি চাই তুমি এই কেসের দায়িত্ব নাও আর সব কটাকে আমার সামনে ধরে এনে হাজির করো। ত্রিলোকেশ পকেট থেকে একটা সিগারেট বের করে সেটা ধরিয়ে পরপর দুটো ধোঁয়ার রিং ছেড়ে এক প্রকার ব্যঙ্গের সুরেই বললেন, সিমসন সাহেব, আপনার এত সম্পত্তি, উপর মহলে নানা লোকের সাথে আপনার ওঠা বসা, আর আপনি আমার সাহায্য চাইছেন, তাও আবার ইন্ডিয়ানদের ধরতে।
সিমসন সাহেব খানিকক্ষণ চুপ থেকে একটা চুরুট নিঃশেষ করে চেয়ার ছেড়ে উঠে বললেন, এটা কনফিডেন্সিয়াল, সব কথা বলা যায় না। আর আমি কাকে কি বলবো, দ্যাটস কমপ্লিটলি মাই চয়েস। ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর মি। যত মানি লাগে আমি সব দেব। আই উইল নট। ইউ স্ক্রাউন্ডেল, তুমি আমার অর্ডার ইগনোর করছো। ডেভিড সিমসনের অর্ডার। ডু নট ফরগেট দ্যাট আই এম দ্য রুলার। অ্যান্ড ইউ ডোন্ট ফরগেট, দিস ইজ আওয়ার কান্ট্রি। ত্রিলোকেশের জবাব যেন এক মুহূর্তের জন্য সাহেবকে কাঁপিয়ে দিল। বিরূপ পরিস্থিতিতে পড়েও সেটাকে নিজের নিয়ন্ত্রণে চালনা করার ক্ষমতা ত্রিলোকেশের মধ্যে আমি বহুবার দেখেছি। আজও তার ব্যতিক্রম ঘটল না। প্রবল উত্তেজনায় শীতের মধ্যেও সাহেবের কপালে ঘামের বিন্দু দেখা দিল। ত্রিলোকেশ কিন্তু অদ্ভুত রকমের শান্ত। সে আবার বলল, আপনি অন্যায় করছেন আর তার ফল ভোগ করছেন, এখানে আমার কিছু করার নেই। আর আমার দেশপ্রেমিক দেশবাসীদের বিরুদ্ধে গিয়ে সত্য উদ্ঘাটন আমার ধর্ম নয়। আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইউর অ্যান্সার। গুড বাই। এই বলে ত্রিলোকেশ দরজার দিকে পা বাড়াতেই সাহেব হেসে বললেন, তোমার ফ্যামিলি আছে না? বি কেয়ারফুল, এখনো সময় আছে। ভাবো, মানি আর লাইফ। দিস উইল বি ইউর লাস্ট মিস্টেক, মিস্টার সেন। ত্রিলোকেশ সাহেবের দিকে ঘুরে দাঁড়ালো। সিগারেট টেনে দুবার ধোঁয়ার রিং ছেড়ে শান্তভাবে বলল, মাই লাইফ ইজ মাই কান্ট্রি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, মিস্টার সিমসন। চলে এসো রণজিৎ। সাহেবের বাড়ি থেকে বেরিয়ে ত্রিলোকেশ আধ খাওয়া সিগারেটটা মাটিতে ছুঁড়ে ফেলে হন হন করে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। আমি তার পেছন পেছন প্রায় ছুটতে ছুটতে তাকে বলতে লাগলাম, আরে আরে ত্রিলোকেশ, আরে দাঁড়াও ভাই, দাঁড়াও দাঁড়াও, আরে কি হলো তোমার? ত্রিলোকেশ দাঁড়ালো, আমার কাঁধে হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে বলল, রণজিৎ, জীবনে সত্যের উদ্ঘাটন করেছি, অনেক খুনি অপরাধীদের ধরেছি, কিন্তু চোখের সামনে এত বড় অমানুষ অপরাধীরা আমার দেশকে কুক্ষিগত করে শোষণ করছে, আর আমি গোয়েন্দা ত্রিলোকেশ সেন হাতের ওপর হাত রেখে বসে আছি। কিচ্ছু করতে পারছি না রণজিৎ, কিচ্ছু না। এই রক্ত মাংসের দানবগুলোর হাতে পড়ে নিজের দেশবাসীর বিরুদ্ধেই দাঁড়াতে হচ্ছে, এটা জানার পরেও যে তারা যেটা করছে সেটা কখনোই অধর্ম নয়। সেদিন ত্রিলোকেশকে সত্যিই অন্যরকম লেগেছিল। সে অপরাধীদের পেছনে ছুটে বেরিয়েছে সত্য অন্বেষণ করা গোয়েন্দা নয়, সে বিপ্লব মনস্ক ত্রিলোকেশ সেন, যে আর 5 জন স্বদেশী বিপ্লবীর মতোই ব্রিটিশ শাসনের গোলামি মানতে নারাজ। পরদিন সকালে আর এক অদ্ভুত কাণ্ড ঘটল। ত্রিলোকেশের হাতে একটা বেনামি চিঠি দিয়ে গেল ঘনারাম। ত্রিলোকেশ ঘনারামকে আগন্তুককে ভেতরে আসার নির্দেশ দিয়ে চিঠিটা একবার কপালে ঠেকিয়ে আমার হাতে বাড়িয়ে দিল। দেখলাম শুধু সবুজ কালিতে পরিষ্কার বাংলা অক্ষরে লেখা আছে, ভারত মাতা কি জয়। ত্রিলোকেশের দিকে তাকালাম। সে এক দৃষ্টে দরজার পানে তাকিয়ে। দরজা দিয়ে 1 বছর 40-এর ভদ্রলোক, বড় বড় চুল ও দাড়ি, গায়ে কালো চাদর জড়িয়ে ঘরে ঢুকলেন। ত্রিলোকেশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে নমস্কার করে বলল, আসুন রুদ্রশেখর বাবু। ত্রিলোকেশের দেখা দেখি আমিও তাই করলাম, কিন্তু ভদ্রলোক কোনো প্রতি নমস্কার না করেই ঘাড় নাড়লেন। ত্রিলোকেশ আবার হেসে বলল, আশ্বাস দিচ্ছি যে জিনিসটি হাতে ধরে আছেন ওটার দরকার হবে না। আমি মনে প্রাণে এক স্বদেশী। ভদ্রলোক এবার তার কালো চাদরের ভেতর থেকে নিজের ডান হাতটা একটা পিস্তল ধরা অবস্থায় বের করে পিস্তলটা সামনের টেবিলে রেখে হেসে ধরা গলায় বললেন, আপনি চিনতেই পেরেছেন যখন, ছদ্মবেশের আর কোনো প্রয়োজন নেই। আপনার ছবি আমি সেভাবে কখনো দেখিনি, নামটাই যা শুনেছি। রুদ্রশেখর বসু, সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারের পদত্যাগ করা এক বাঙালি, যিনি সাধারণের অগোচরে থেকে দেশ সেবায় নিযুক্ত হয়েছেন। আপনার হাত, চলার ধরন, দাঁড়ানোর মধ্যে দৃঢ়তা আপনার কর্মপরিচয়কে সুচারুরূপে প্রকাশ করে। আর পরচুলার ওপর গোফের রেখাটা একটু সামান্য সরে গেছে, ওটা নকল। আপনার সমস্যা না থাকলে নির্ভয়ে খুলতে পারেন।
ত্রিলোকেশের দৃষ্টির সামনে যে রুদ্রশেখরবাবু এভাবে ধরা পড়ে যাবেন তা বোধহয় আশা করেন। যাই হোক, তক্ষুনি তার সমস্ত বড় বড় চুলদাড়ি গোঁফ খুলে ফেলতেই ভেতর থেকে দেশের জন্য উৎসর্গীকৃত এক সৈনিক বেরিয়ে এলো। মাথায় ছোট করে ছাঁটা কদম ছাট চুল, বলিষ্ঠ ব্যক্তিত্বের তার মুখের মধ্যে ফুটে উঠেছে। তিনি বলতে শুরু করলেন, দেখুন ত্রিলোকেশবাবু, আপনি আমার নাম যখন জানেন, আমার কাজ সম্পর্কেও আপনার সামান্য ধারণা আছে বোধ করি। আমি কোনো রকম ভূমিকা বা ভনিতা না করেই বলছি, আপনি আর আপনার বন্ধু কেন গিয়েছিলেন ডেভিড স্পিনারের বাড়ি? ত্রিলোকেশ ঘনারামকে 3 কাপ চা আনতে বলে রুদ্রশেখরবাবুর উদ্দেশ্যে বলল, সব বলবো, কিন্তু আপনাকে কথা দিতে হবে ডেভিড সিমসনের ওপর আপনারা নজর রাখছেন কেন সে বিষয়ে আমাকে বলবেন। রুদ্রশেখর বাবু প্রস্তাবে সম্মত হলে পর ত্রিলোকেশ আগের দিনের সব ঘটনাই খুলে বলল। রুদ্রশেখর বাবু সবটা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। ঘনারাম এসে ততক্ষণে আমাদের চা দিয়ে গেছে। চায়ে দুবার চুমুক দিয়ে তিনি বললেন, তা আপনি কি এটা জানেন যে স্পিনারের এই ব্যবসার ক্ষতির পেছনে কার হাত আছে? আপনি আসার আগে অবধি এটুকু বুঝেছিলাম যে এসব স্বদেশীদের কাজ। এখন এটাও বুঝতে পারছি তারা আপনার দলের লোক। রুদ্রশেখর বাবু জোর করে মুখে একটা হাসির ভাব এনে বললেন, এই তো গোয়েন্দা ত্রিলোকেশ সেন রহস্য সমাধান করে ফেলেছে। তাহলে আর দেরি কিসের? পুলিশ ডাকুন। ত্রিলোকেশ চায় শেষ চুমুক দিয়ে বলল, আপনি জানেন যে আমি সত্যের অনুরাগী, কিন্তু এটা হয়তো জানেন না যে আমার কাছে সবচেয়ে বড় সত্য হলো আমার দেশের কল্যাণ, দেশের স্বাধীনতা। বিপ্লব আর অপরাধী দুজন কিন্তু কখনোই এক নয়। আপনারা বিপ্লবী, আমার কাছে সদা শ্রদ্ধেয়। আপনাদের বিরুদ্ধে গিয়ে সত্য উদ্ঘাটন আমার ধর্ম নয়। রুদ্রশেখর বাবু ত্রিলোকেশের কথা শুনে খানিকক্ষণ চুপ করে রইলেন। তারপর সামনের দিকে ঝুঁকে ত্রিলোকেশের দিকে তাকিয়ে বললেন, আপনি কি জানেন আমরা কেন এসব করছি? জানতে ইচ্ছুক? যদি আপনি সেটি আমাদের সামনে তুলে ধরতে চান তো। আর এটাও জানতে চাই আপনারা স্বদেশীরা এখনো কেন সিমসনকে হাতে না মেরে পাতে মারছেন। ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেলে ত্রিলোকেশের অনুমতি নিয়ে সিগারেট ধরালেন। তারপর বলতে শুরু করলেন, সিমসনের আসল ক্ষমতা হলো ওনার অর্থ, ধনসম্পত্তি আর উচ্চপদস্থ ব্রিটিশ অধিকারীদের সাথে ওঠা বসা। ডেভিড সিমসন মূলত ব্যবসায়ী। ভারতে 2টি ও খোদ ব্রিটেনে 1টি ব্যবসা চালান। আর রয়েছে ওনার বেআইনি নীলের চাষ। কিন্তু এসবের পেছনে ওই লোকটা একটা নর পিশাচ। যত কথাই ওর ব্যাপারে বলি না কেন কম হয়ে যাবে। এনার মতো একটা জঘন্য নিকৃষ্ট সাহেব কটা দেখেছি আমি জানি না। দেশের মানুষকে মানুষ বলে মনেই করেন না। স্বদেশী হত্যা, স্বদেশী নারীদের সম্মানহানি, বিভিন্ন স্থানে মন্দির ধ্বংস করে সেখানে চার্চ তৈরি, হিন্দু বাচ্চা ছেলে মেয়েদের অপহরণ করে তাদের জোর করে খ্রিস্টান করার চেষ্টা থেকে শুরু করে নানান রকম অত্যাচারমূলক কাজে নাম রয়েছে এই লোকটার। অর্থের জোরে এবং নিজের ব্রিটিশ হওয়ার সুবিধার্থে নিজে বেকসুর খালাস পেয়েছেন আর অনেক নির্দোষ মানুষকে কারাগারে ঢুকিয়েছেন। আপনারা দেখেছেন নিশ্চয়ই যে সিমসন সাহেব বাংলা বলতে পারেন না। নীল চাষের ব্যবসা শুরু করার আগে এই ভাষা রপ্ত করেন উনি। আর অদ্ভুত কৌশলে সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের নিজের ব্যবসায় লাগাতে শুরু করেন এবং শুরু হয় লোক ঠকানোর খেলা। এ বিষয়ে সরকারের কাছে সিমসনের বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে, কিন্তু সেটা সাহেবের অর্থের জোরেই হোক, উপযুক্ত প্রমাণের অভাবেই হোক বা সাহেব হওয়ার জন্যই হোক, ওনার বিচার হয়নি। দক্ষিণ বাংলার নীল চাষীদের ওপর অকথ্য অত্যাচার চালিয়েছে এই সাহেব। এই ব্রিটিশরা নিজেদের আইন বানিয়েছে দেশ চালানোর জন্য নয়, নিজেরাই নিজেদের অপরাধের সাজা পাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য। অনেক চেষ্টা করেছি এই শয়তান সিমসনকে মেরে ফেলার, কিন্তু ঠিক কখনো না কখনো কোনো না কোনোভাবে কেন জানি না তিনি রেহাই পেয়ে যাচ্ছেন। আমার বিপ্লবী দলের এখন একটাই লক্ষ্য, ডেভিড সিমসন। দক্ষিণ বাংলার সাধারণ মানুষের সামনে এক প্রকার ত্রাস হয়ে উঠেছেন এই ডেভিড সিমসন। আমি আর ত্রিলোকেশ এতক্ষণ তন্ময় হয়ে সব শুনছিলাম।
ত্রিলোকেশ সবটা শোনার পর কিছুক্ষণ কি যেন ওটা ভাবলো, তারপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে ঘরের চারপাশে পায়চারি করতে করতে বলল, ওনার চরিত্রের নমুনা কিছুটা ওনার সাথে দেখা করতে গিয়েই বুঝেছি। শুধু একটা কথা বলবো, আপনারা যদি আমার কথা শুনে চলেন তো সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। সিমসন সাহেব মৃত, কিন্তু এর পেছনে কে আছে কেউ জানতেও পারবে না। ত্রিলোকেশ, তুমি কি চাইছো বলো তো? সেটাই যেটা মহাভারতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন। বলের দ্বারা যখন পরাস্ত করা সম্ভব নয়, তখন তো ছলের আশ্রয় নিতে হবে। বুঝলে রণজিৎ, ছলনার আশ্রয় যদি ধর্ম হয়, তবে ছলনা করাটাও অবশ্যই ধর্ম। আপনি কি করবেন বলে ঠিক করেছেন? আমি কিছু করব না, করবেন আপনি আর আপনার দলের লোক। তবে মনে রাখবেন, যদি ধরা পড়তে না চান তো যেভাবে বলবো ঠিক সেভাবেই কাজ করবেন। বলুন রাজি? কিছু মনে করবেন না ত্রিলোকেশ বাবু, বুঝতেই পারছেন তো আমরা স্বদেশীরা কিন্তু বিশ্বাসঘাতক। আর ত্রিলোকেশ তাকে মাঝপথে থামিয়ে দিল। তারপর আমাদের দুজনকে হতবাক করে দিয়ে রুদ্রশেখর বাবুর কাছে গিয়ে তার ধুতির খুঁটের পেছন দিক থেকে একটি ছোরা বের করে আনল। আমরা কেউ কিছু বলার আগেই ও সেই ছোরা দিয়ে নিজের ডান হাতের বুড়ো আঙুলের ডগাটা সামান্য কেটে রক্ত বের করল। ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্ত রুদ্রশেখর বাবুর দেওয়া সেই ভারত মাতা লেখার কাগজটায় লাগিয়ে দিয়ে বলিষ্ঠ কণ্ঠে বলে উঠল, রুদ্রশেখর বাবু, আমার দেশমাতার কোলে আমার জন্ম, আর সেই মায়ের সেবাই আমার কাছে একমাত্র সত্য, একমাত্র ধর্ম। গোয়েন্দা ত্রিলোকেশ সেন এক কথার মানুষ, বাকিটা ভেবে দেখুন কি করবেন। রুদ্রশেখর বাবু উঠে দাঁড়িয়ে বললেন, বলুন, কবে আসবো আপনার কাছে? আসতে হবে না, ঠিকানা দিয়ে দিন, আমি চলে যাব আপনার কাছে। ঠিকানা দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে রুদ্রশেখর বাবু চলে গেলেন। ত্রিলোকেশ কাটা জায়গার রক্তটা মুছছিল। আমি তাকে বললাম, এই যে ত্রিলোকেশ, তুমি যেটা করেছো ভেবে করেছো তো? দেখো, ইংরেজ সরকারের বিরুদ্ধে গিয়ে এরকম রাঘব বোয়ালকে ধরা না পড়ে কোনো রকম প্রমাণ ছাড়াই মারার পরিকল্পনা, হ্যাঁ, এটা কি সম্ভব? স্বদেশী বিপ্লবীদের কাজই তো এরকম, শুধু তারা ধরা পড়তে ভয় পায় না। তাছাড়া খুনি অপরাধী কি আর কম ধরলাম? তাদের থেকে কি আর কম কিছু শিখেছি? আজ না হয় এই গোয়েন্দা একজন তথাকথিত অপরাধীর ভূমিকা পালন করলো। ত্রিলোকেশের সাথে আমার এবারের যাত্রা আমার নিঃসন্দেহে অন্যরকম হতে চলেছে। রহস্য উদ্ঘাটন করা আর রহস্য তৈরি করা দুটো অনুভূতি যে কিরকম তা পদে পদে অনুধাবন করেছি। এই ঘটনার পর থেকে ত্রিলোকেশ সপ্তাহে 2-3 দিন করে রুদ্রশেখর বাবুর গোপন ডেরায় যেত বিভিন্ন ছদ্মবেশ ধরে। অবশ্য আমাকে নিয়ে যেত না, আমার কাজ ছিল শুধু ওর ছদ্মবেশ তৈরি করে দেওয়া। 2-3 সপ্তাহ এরকম চলার পর ত্রিলোকেশ আমাকে একদিন বলল, আগামী শনিবার সিমসন সাহেবের ওপর শনির দৃষ্টি পড়বে। তা ভালো, এটুকুই বা আমাকে আর বলতে গেলে কেন? সবকিছু তো লুকিয়ে গেছো। আমি রাগ করেছি বুঝে সে বলল, ওহে সাহিত্যিক, তোমাকে যে আমার সাথে বড় কার্য সাধনে নামতে হবে, সেটা ঠান্ডা মাথার কাজ। এরকম রেগে গেলে হবে? তা মাথা ঠান্ডা করার জন্য কিছু তো একটা অন্তত বলো। এতটাই অন্ধকারে রাখছো যখন, তখন আমাকে সঙ্গে নিলে তোমার হিতে বিপরীত হবে। তা তুমি ভুল কিছু বলনি। আচ্ছা বেশ, তাহলে তোমাকে বলি শোনো। সিমসন সাহেব যে কত বড় অত্যাচারী ও অর্থ পিচাস তা আমাদের ধারণারও বাইরে থাকতো যদি না রুদ্রশেখর বাবুর সাথে আমাদের পরিচয় হতো। রুদ্রশেখর বাবুর দলের সাথে কথা বলে জানতে পারি ওনারা সাহেবকে মারার অনেক চেষ্টা করেছেন অনেক দিন থেকেই, কিন্তু প্রতিবার কোনো না কোনো কারণে সাহেব বেঁচে যাচ্ছে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে সাহেব এখনও চাষিদের দিয়ে নীল চাষ করান এবং প্রায়শই তাদের ওপর অত্যাচার চালান। স্বভাব দোষও রয়েছে ওনা যথেষ্ট। ফসল থেকে ঠিকঠাক আয় না হলে চাষিকে মারধর ও পরিবারের মহিলাদের অপমান করতেও দ্বিধাবোধ করেন না। অসামাজিক অনেক কাজের পেছনেই এনার হাত আছে, তা তো আমরা আগেই জেনেছি। শুধুমাত্র এই একটা নাম ডেভিড সিমসনের ভয়ে লোকজন স্বদেশী কাজকর্ম করার কথা ভাবতেও পারে না। আমাদের এখন একটাই লক্ষ্য, সিমসনকে রাস্তা থেকে সরানো। তার জন্য কি করবে বলে ঠিক করেছো?
রহস্যময় খুন, কেউ খুঁজেও পাবে না, কিছু জানতেও পারবে না। সিমসনের পেছনে চল লাগিয়ে জানা গেছে সাহেবের গণিকালয়ে যাওয়ার অভ্যাস রয়েছে, সাথে মদ্যপান, নাইট ক্লাব এসব তো আছে। বুঝলে রণজিৎ, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হবে। সাহেবকে সম্পূর্ণ একা আলাদা করে আনতে হবে, আর সেটার কাজই করব আমি আর তুমি। সেটা কিভাবে? সাহেবের কাছে চিঠি পাঠাও, ওনার গোয়েন্দাগিরির প্রস্তাবে আমি রাজি হয়েছি। আমার মত আমি বদলেছি এবং ওনার সাথে এ নিয়ে কথা বলতে চাই। আমি আমার ব্যবহারের জন্য খুবই লজ্জিত। তারপর সেখানে গিয়ে আসল নাটক শুরু হবে। স্যামসন সাহেবের অ্যাসিস্ট্যান্টকে তুমি নানান কথায় ভুলিয়ে রেখে ওনাকে আমাদের থেকে দূরে রাখবে। বাকি কাজ আমি সিমসন সাহেবের অফিসে বসে সেরে নেব। আজকের মধ্যেই চিঠিটা পাঠিয়ে দিও, কেমন? আমি একবার বাইরে গেলাম। ত্রিলোকেশের কথা মতো সব কাজই হলো। সাহেবকে চিঠি পাঠানো হলো। সাহেবও সম্মত হয়ে আমাদের ওর বাড়িতে দেখা করতে বললেন। ত্রিলোকেশ আমাকে বলেই রেখেছিল যে অ্যাসিস্ট্যান্টকে কথাবার্তায় ভুলিয়ে সাহেবের থেকে দূরে রাখতে। আমি সেটাই করলাম। ত্রিলোকেশ অফিস ঘরে সাহেবের সাথে বসে তার কাছে কাজ সারল। বাড়ি ফিরে এসে ওকে জিজ্ঞাসা করেছিলাম, এই সাহেবের সাথে কি কথা হলো? কিছু না, জাস্ট আমার কেসের ব্যাপারে রাজি হওয়ার কথা বললাম। ওনাকে সব রকম সাহায্য করার কথা বললাম, আর বললাম আমার আপনার কথা একটু গোপন রাখতে। ওনার অ্যাসিস্ট্যান্ট যেন এসব না জানতে পারেন। আর কি? সাহেবকে আমন্ত্রণ করলাম মদ্যপান ও একটু আমোদ প্রমোদের জন্য। ওনার মতো এরকম ব্যক্তি যে আমার শরণাপন্ন হয়েছে, আমি এতেই ধন্য। তবে সাহেবকে একাই আসতে হবে। তদন্তের ব্যাপারে বেশি লোককে না জড়ানোই ভালো, নইলে যে ফাঁদ পাততে সমস্যা হয়। ত্রিলোকেশের পরিকল্পনা মতো সব কাজই চলেছিল। সাহেবের অনুমতিতেই আমরা ওনার সাথে নাইট ক্লাবে গেলাম, তবে সেটাও সাহেবই ছদ্মবেশে। লক্ষ্য একটাই, সাহেবের নেশা একটু চড়িয়ে দিয়ে তাকে যজ্ঞবেদীর সামনে নিয়ে যাওয়া। আহুতি দেওয়ার লোক সেখানে প্রস্তুত হয়েই আছে। তদন্তের ব্যাপারে কথা বলতে বলতে সাহেব যে ত্রিলোকেশের সাথে ভাব জমিয়ে ফেলেছেন তাতে আর কোনো সন্দেহ নেই। বাস্তব জ্ঞানহীন হয়ে তিনি যখন খুশিতে মদ্যপান করে চলেছেন, তখন একটা সময় পর ওনাকে ধরে আমরা বাইরে আনলাম। একটা কালো গাড়ি এসে দাঁড়াতেই আমরা সেখানে উঠে পড়লাম। বুঝলাম এটা পরিকল্পনারই একটা অংশ। অনেকটা দূর যাওয়ার পর একটা পরিত্যক্ত বাড়ির সামনে গাড়ি দাঁড়ালো। বাড়িটা কারা যেন আমোদ প্রমোদের জন্য সাজিয়ে রেখেছে। কোথায় আছি, কি করছি, সাহেবের সেসব তালজ্ঞান নেই। মাতাল হয়ে যখন তিনি ত্রিলোকেশকে বললেন, Hey, you. Come on, let's have a fun. ত্রিলোকেশও দেখলাম তাতে তাল মিলিয়ে ভেতরে ঢুকে গেল। ভেতরের ঘরে সুন্দর করে সাজানো হয়েছে, বাস্তবিকই যেন আমোদ প্রমোদের ব্যবস্থা। সাহেবকে ভেতরে ঢুকিয়ে দিয়ে ত্রিলোকেশ আমাকে বলল, চলো, আমাদের কাজ শেষ। ভেতরে সাহেব ওনার ডেথ সার্টিফিকেট পেয়ে যাবেন। কারা আছে ভেতরে? রুদ্রশেখর বাবু আর তার দলবল নিয়ে আছেন সাহেবের আমোদ প্রমোদকে সাফল্য মণ্ডিত করার জন্য। জানালা দিয়ে ভেতরে দেখলাম সাহেব মাতাল হয়ে নেশার ঘরে বলছেন, Hey, baby, don't play hide and seek with me. Come and let's enjoy this night. ত্রিলোকেশ পকেট থেকে ছোটটা হুইসেল বের করে বাজাতেই সাথে সাথে সাহেবকে চারধার থেকে ঘিরে ফেলল বন্দুকধারী স্বদেশীর দল। সাহেবের নেশার কামনার ঘোর এক ঝটকায় কেটে গেল। তিনি বুঝতে পারলেন যে কোন বিপদের সামনে তিনি পড়েছেন। নেশাতুর গলায় তিনি চিৎকার করলেন, Hey, are you man? Put the gun. It's my order. Put the gun. Send. Hey, detective, send. কিন্তু সাহেবের কোনো কথার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না কেউ। কোন রকম ভূমিকা ছাড়াই পরপর গুলির শব্দ হলো, আর সাহেবের নিথর দেহ লুটিয়ে পড়ল মাটিতে। রাবণ বধের পালা শেষ হল। ত্রিলোকেশ আমাকে বলল, চলো, এদিকটা ওনারা সামনে নেবেন, বাড়ি ফেরা যাক, একটা কাজ বাকি আছে। বাড়ি ফিরে ত্রিলোকেশ কাকে একটা টেলিফোন করলো। আমি অবাক হয়ে বললাম, কাকে ফোন করলে? সাহেবের অ্যাসিস্ট্যান্টকে। জানা ছিল উনি জানেন কি না সাহেব কোথায় গেছেন। সাহেব যা হোক আমার কথা শুনে ব্যাপারটা গোপন রেখেছেন। ওনার অ্যাসিস্ট্যান্ট এসব জানেন না।
যদি জানতো তাহলে কি করতে? বললাম আমি অসুস্থতার কারণে বেরোতে পারিনি। সাহেবের ফোনে অনেকবার ট্রাই করেও পাইনি, তাই সাহেবের সাথে আজ দেখা করতে পারবো না। উনি যেন আমার জন্য অপেক্ষা না করেন। 2-1 দিন পর সাহেবের নিখোঁজ হওয়ার খবর কাগজে এসেছিল। সাহেবের গাড়ি নাইট ক্লাবের সামনে পাওয়া গেলেও সাহেবকে পাওয়া যায়নি। বুঝলাম খুনের পর সাহেবের দেহ রাতারাতি লোপাট করে ফেলা হয়েছে। ত্রিলোকেশকে তদন্তের ভার দেওয়া হলে উল্টে সেই জবানবন্দিতে সাহেবের সব অপরাধ, বেআইনি ব্যবসায় তাকে নিয়োগ করার কথা জানিয়ে দেয়। তথ্যের সত্যতা প্রমাণের পর এ খবর জানাজানি হলে দেশের মানুষের মধ্যে খুব আরো ছড়িয়ে পড়বে আশঙ্কা করেই সরকার এই কেস অমীমাংসিত রেখে দেয়। কিছুদিন পরের ঘটনা, আমি আর ত্রিলোকেশ বসার ঘরে সোফায় বসে। আমি পুরনো একটা কেস লিখতে ব্যস্ত, আর ত্রিলোকেশ চোখ রেখেছে স্বদেশী পত্রিকায়। এমন সময় ত্রিলোকেশের কাছে একটা চিঠি আর উপহার স্বরূপ একটা দেশি পিস্তল এলো। ঘনারাম জানালো কেউ নাকি খুব ভোরে এসে ত্রিলোকেশের নাম করে এটা দিয়ে গেছে। বুঝলাম এটা নিঃসন্দেহে স্বদেশীদের কাজ। সেটা রুদ্রশেখর বাবুর দেওয়া। চিঠিটা ত্রিলোকেশ মনে মনে পড়ে আমার দিকে বাড়িয়ে দিল। দেখলাম চিঠিতে লেখা, প্রিয় গোয়েন্দা ত্রিলোকেশ সেন, স্বদেশী আন্দোলনে আপনার এই অবদান আমরা ভুলব না। ইতি ভারত মাতার সৈন্য সন্তান। চিঠি রেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাকালাম। মনের মধ্যে কিরকম যেন স্বস্তি বোধ হচ্ছিল। মানুষরূপী পিশাচগুলোকে বোধ হয় এমন শাস্তি দেওয়াটাও অনেক কম। ত্রিলোকেশ হাসতে হাসতে পিস্তলটা ঘুরিয়ে ফিরে দেখছিল। আমি তাকে প্রশ্ন করলাম, আচ্ছা, তুমি যদি এই কেসে যুক্ত না থাকতে, আর ধরো সরকারের নির্দেশে তুমি এর তদন্ত করতে, তাহলে তুমি কিভাবে এর সমাধান করতে? গোয়েন্দারা সাধারণত অপরাধীর অপরাধ করার সময় ফেলে যাওয়া সূত্র ধরে তদন্ত করে, কিন্তু যে কাজ কোনো অপরাধী নয় সেখানে কিসের সূত্র আর কিসেরই বা সত্য অন্বেষণ? রণজিৎ, হতে পারি আমি সত্যকে খুঁজে বেড়াই, তবে দেশের জন্য প্রয়োজনে প্রাণ দিতেও পারি, প্রাণ নিতেও পারি।